वेलकम टू WBCS गाइड यूट्यूब चैनल। डियर एस्पिरेंट्स, आज के আমরা পড়ব অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি লেকচার 11। তো এর আগে আমরা অলরেডি 10টা লেকচার কমপ্লিট করে ফেলেছি এবং তোমরা সবাই সেই লেকচারগুলো দেখেছো বলে আমি আশা করছি। ওকে, তো আজকে আমরা পড়ব হলো দ্য সঙ্গম এজ বা সঙ্গম পিরিয়ড পড়ব, ঠিক আছে। তো সঙ্গম পিরিয়ডটা কী জিনিস সব ডিটেলসে আলোচনা করব। তো এই সঙ্গম পিরিয়ডকে আমি তোমাদের দুটো পার্টে পড়াবো, একটা এখন হচ্ছে পার্ট 1 আর এরপরেই আমি তোমাদেরকে আর একটা করিয়ে দেবো পার্ট 2। ওকে, কারণ একটা ভিডিওতে করতে গেলে ভিডিওগুলো অনেক লম্বা হয় এবং লম্বা হলে তোমাদের সমস্যা হয়। তোমরা যেহেতু বলেছো ছোট ছোট করে ভিডিও করতে, কিন্তু শুনে রাখো ছোট ছোট করে ভিডিও অ্যাকচুয়ালি করা যায় না, এক একটা টপিককে একবারে কমপ্লিট করতে হবে কি না, সেই জন্য তবুও আমি চেষ্টা করছি এটাকে দুটো পার্টে কমপ্লিট করে দিতে। ওকে, তো তোমরা সবাই এটাকে ভালো করে দেখে নেবে। একটা কথা শোনো, এই সঙ্গম পিরিয়ডটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান সেটেলমেন্ট, ঠিক আছে। সাউথ ইন্ডিয়ান সেটেলমেন্টটা আমাদেরকে পড়া কিন্তু অত্যাবশ্যক দরকার। যেটা হয় কি, WBCS পরীক্ষায় যেহেতু মানে আধুনিক ভারত থেকে বেশি কোয়েশ্চেন আসে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা বিরাট বড় গুরুত্ব রয়েছে। তো সেই জায়গাটায় ইতিহাস পড়তে গিয়ে ছেলেমেয়েরা যেটা করে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা তারা হলো এই অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিটা তারা ভালো করে পড়তেই চায় না। কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি পরীক্ষায় সেভাবে তোমাকে সাফল্য আনতে হয় তাহলে একদম অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিটাকেও কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, তো সেই অর্থে আমি তোমাদের একদম শুরু থেকে শুরু করেছি এবং আমি ধীরে ধীরে পুরো ইতিহাসটাকে কমপ্লিট করে দেবো। ওকে, তোমরা শুধু লেকচারগুলো যদি মন দিয়ে শোনো তাহলে আর আমি মনে করি যে তোমাদের আর বইটা পড়া লাগবে না। তবুও বলবো যে এই লেকচারগুলো দেখার পরে তোমরা একবার বইগুলো, টেক্সট বইগুলো একটু পড়ে নেবে, তাহলে দেখবে যে আসলে তোমরা রিলেট করতে পারছো ভালো করে এবং তোমাদের ভালো করে মাথায় সেটা থাকবে। ওকে, আচ্ছা, সঙ্গম পিরিয়ডকে দেখো আমি কতগুলো টপিকের ভাগ করেছি। যেমন টপিকস টু ডিসকাস, এই সঙ্গম পিরিয়ড সম্পর্কে আমরা 4টে বিষয় নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ ফার্স্ট ওয়ান ইজ সোর্স অফ দ্য সঙ্গম পিরিয়ড, মানে এই সঙ্গম পিরিয়ডের সোর্স, অর্থাৎ সঙ্গম পিরিয়ডের ইতিহাস সম্পর্কে আমরা কী থেকে সঙ্গম পিরিয়ডের ইতিহাস জানতে পাই সে বিষয়ে আলোচনা করব। তারপরে করব সঙ্গম পিরিয়ডে যে 3টে কিংডমস ছিল, অর্থাৎ 3 আর্লিয়ার কিংডমস মানে এই সঙ্গম যুগে সাউথ ইন্ডিয়ান সেটেলমেন্টে 3টে রাজবংশ রাজত্ব করেছিল, যেমন চেরা, চোল আর পাণ্ড্য এরা। ওকে, আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব সঙ্গম লিটারেচার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, আর তার সাথে সাথে সঙ্গম অ্যাডমিনিস্ট্রেশন। তো দেখো একটা ভিডিওতে সম্ভব না, এই যেগুলো সবুজ যখন দেখতে পাচ্ছ এইটুকুন হচ্ছে আমাদের পার্ট 1-এর আলোচনা হবে, আর 3 নম্বর আর 4 নম্বরটা আমরা পার্ট 2-তে গিয়ে আলোচনা করব। ওকে, আর এই সম্পূর্ণ ভিডিও মানে এই সবকটা টপিক একটাই মাত্র PDF হবে, একটা মাত্র PDF, যেটা এই ভিডিও ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দেবো, আবার যে সেকেন্ড পার্ট হবে তার নিচেও লিঙ্ক থাকবে, যে কোনো একটা ডাউনলোড করলেই হবে। একটার মধ্যে আমি সমস্ত লেকচারের কিন্তু PDFটা প্রোভাইড করে দেবো, ক্লাস নোট যা আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই আমি, সেটা কি যে তোমরা জানো যে WBCS গাইডে আমি তোমাদেরকে GS পড়াচ্ছি, জেনারেল স্টাডিজ পড়াচ্ছি। হয়তো সময়ের অভাবে, হ্যাঁ ঠিক আছে, সময়ের অভাবে রেগুলার ভিডিও আসছে না, তবুও যা আসছে সেগুলো কিন্তু সত্যি খুব ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু আমি তোমাদের দিচ্ছি, ভালো করে বোঝো। আমার একটা কন্টেন্ট তৈরি করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা বা কখনো কখনো তার বেশি সময়ও কিন্তু লেগে যায় এই একটা তোমাদের চ্যাপ্টারকে নোট করতে, ঠিক আছে। কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করে যাতে কোনো তথ্য বাদ না থাকে সেরকমভাবে কিন্তু আমি তোমাদের এই স্লাইডগুলোকে অ্যারেঞ্জ করছি। ওকে, তো মন দিয়ে ক্লাসগুলো দেখো। আর যদি কেউ আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমার আরেকটি চ্যানেল রয়েছে এক্সাম সলিউশন বলে, সেই এক্সাম সলিউশন চ্যানেলটা কিন্তু তোমরা ভিজিট করতে পারো। আর যদি সেখানে তোমাদের ম্যাটেরিয়াল ভালো লাগে তো এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো, এটা আমার রিকোয়েস্ট। ওকে, আচ্ছা, তো চলো আজকে শুরু করছি আমরা দ্য সঙ্গম এজ। আমরা কি করেছি, এর আগে যে লেকচারগুলো করেছি, এর আগের লেকচারগুলোতে আমরা কি দেখেছি না, আমরা বেদিক পিরিয়ডকে দেখেছি, আমরা লেটার বেদিক পিরিয়ডকে দেখেছি, তারপর আমরা প্রি মৌরিয়ান পিরিয়ডকে দেখেছি, তারপর মৌরিয়ান পিরিয়ড দেখেছি, তারপর পোস্ট মৌরিয়ান পিরিয়ড দেখেছি। তো যতগুলো পিরিয়ডই আমরা এত পর্যন্ত পড়েছি না কেন, সেগুলো ছিল মূলত নর্থ ইন্ডিয়ান সেটেলমেন্ট, মানে ভারতের উত্তর অংশের, উত্তর পশ্চিম বা উত্তর পূর্ব যাই বলো, ভারতের উত্তর দিকের অংশটার কিন্তু ইতিহাস আমরা প্রাচীন ভারতে পড়ে ফেলেছি। কিন্তু আজকে যেটা আমরা পড়তে চাইছি সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সেটেলমেন্ট। যেমন করে পূর্ব ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, মৌর্যদের পরে আরও যে সমস্ত বংশগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেগুলোর পাশাপাশি সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত রাজবংশগুলো ছিল সেগুলো কিন্তু পড়া আমাদের খুবই দরকার। এবার এখানে সবথেকে একটা বড় প্রশ্ন ওঠে যে সঙ্গম এজ এর সময়সীমা কী।
তো এখান থেকে মনে রেখো সঙ্গম পিরিয়ড শব্দের অর্থটাই হচ্ছে কিন্তু সঙ্গম মানে কি? সঙ্গম মানে হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন বলতে পারো, কনফ্লুয়েন্স বলতে পারো। বলে না বাংলাতে আমরা বলি না যে অনেক সাধুর সমাগম হয়েছে। অনেক সাধুর সমাগম মানে কি? সবাই মিলে একত্রিত হয়েছে। তাহলে সঙ্গম মানেই হচ্ছে একত্রিত হওয়ার একটা সময়কাল। তাই এই সঙ্গম পিরিয়ডে গিয়ে আমরা দেখব যে তামিল যে প্রদেশ, সেই তামিল প্রদেশে কিন্তু সঙ্গম হয়েছিল কবিদের। সেই তামিল মানে এনসিয়েন্ট তামিলে বা এনসিয়েন্ট সাউথ সেটেলমেন্টে বিভিন্ন ধরনের কবি, সাহিত্যিক, হ্যাঁ, বা ফিলোসফার, দার্শনিক, তাদের সঙ্গম হয়েছিল এবং তাদের এই সঙ্গমে তারা কি করেছিল? বিভিন্ন ধরনের সাহিত্যের জন্ম দিয়েছিল, বিভিন্ন ধরনের লিটারারি ওয়ার্কের জন্ম দিয়েছিল। আর সেই লিটারারি ওয়ার্ক এই সঙ্গমে যে প্রচুর পরিমাণে রয়েছে, ঠিক আছে, আমরা দেখব প্রায় 2300 মতন কবিতা এই সঙ্গম যুগে পাওয়া যায়। এখানে আমরা দেখব 500-র কাছাকাছি কবি, মানে কবিত্রী, মানে পুরুষ কবি এবং মহিলা কবি উভয়ই কিন্তু সেখানে জড়িত ছিল। তবুও মনে রেখো এই সঙ্গম পিরিয়ডের এত সুন্দর মানে সমৃদ্ধ সাহিত্য থাকা সত্ত্বেও এই সঙ্গম যুগের কিন্তু কোনো রকম যে ঐতিহাসিক সময়সীমা সেটা কিন্তু নির্ধারণ করা যায় না। ওকে, এবার তোমরা যেটা দেখবে যে সঙ্গম পিরিয়ডের বা সঙ্গম এজের যে সময়সীমা, সেটা তোমরা যেটা দেখবে বিভিন্ন বইতে লেখা থাকবে যে 1st সেঞ্চুরি এডি থেকে 3rd সেঞ্চুরি এডি পর্যন্ত এর বিস্তার। ওকে, কিন্তু আমি যতদূর ইতিহাস পড়েছি ততদূর আমার মনে হয়েছে যে এদের 1st সেঞ্চুরি এডি থেকে এদের সৃষ্টি নয়, এদের সৃষ্টি 3rd সেঞ্চুরি বিসি, মানে যীশুখ্রিস্টের জন্মের আগের 300 বছর থেকে যীশুখ্রিস্ট জন্মের পরের 300 বছর, মানে মোট 600 বছরের সেটেলমেন্ট কিন্তু এই সঙ্গম পিরিয়ডকে বলা যেতে পারে। এবার তাহলে কোনো বইতে 1st সেঞ্চুরি এডি থেকে 3rd সেঞ্চুরি এডি কেন বলা হলো? কারণ মনে রেখো এই 1st সেঞ্চুরি এডি বা 3rd সেঞ্চুরি এডি, এখান থেকে কিন্তু আমরা এদের ইতিহাসটাকে জানতে পাই। এদের আগের ইতিহাসটা আমরা সেভাবে জানতে পাই না। এবার আমি কেন বলছি যে 3rd সেঞ্চুরি এডিতে 3rd সেঞ্চুরি বিসিতে এদের সেটেলমেন্ট ছিল, কেন বললাম? কারণ আমরা যখন অশোকের কিংডম, অশোক সম্পর্কে পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে অশোক যখন কলিঙ্গকে অ্যাটাক করছে, তখন কলিঙ্গকে সাপোর্ট দেওয়ার জন্যে, কলিঙ্গকে সেভ করার জন্যে কিন্তু এই পাণ্ড্যরা, চোলরা, চেরারা কিন্তু সাপোর্ট করেছিল কলিঙ্গকে। তাই সেই সময়ের যে অশোকের সময়, অশোকের যেমন কত ছিল অশোকের সময় 268 বা থেকে 269, তাই না, বিসি। অশোকের যে সময়কাল সেটা কত ছিল? অশোকের সময়কাল 268 বিসি থেকে 269, মানে তার শুরুটা বলছি, সিংহাসন ক্রাউনিংয়ের কথা। সে যখন রাজ সিংহাসন গ্রহণ করে সেটা এই 268 বিসি থেকে 269 বিসির মধ্যে করে। তাহলে সেই সময়েও যদি এই পাণ্ড্যরা সেই সময়ে যদি থাকে, হ্যাঁ, যেমন কি কলিঙ্গ যুদ্ধ কখন হচ্ছে? 261-এ হচ্ছে, 261 বিসিতে হচ্ছে। আর এই 261 বিসিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলিঙ্গ যুদ্ধের সময় কলিঙ্গকে সাপোর্ট করার জন্যে এই পাণ্ড্য, চোল, চেরা এরা কিন্তু এসেছে তাদের সঙ্গে সাপোর্ট করতে কলিঙ্গকে। তাই সেই সময় যদি এরা থেকে থাকে তাহলে আমি কি করে এদের 1st সেঞ্চুরি এডি থেকে কাউন্ট করতে শুরু করি? তাই মনে রেখো যে এদের যে সেটেলমেন্ট সেটা 3rd সেঞ্চুরি বিসি থেকে শুরু করে 3rd সেঞ্চুরি এডি পর্যন্ত আমরা দেখব। আমরা এদের লাস্ট ইতিহাস কখন পাবো? 275 এডি পর্যন্ত লাস্ট ইতিহাস আমরা পাবো, হ্যাঁ, মানে 275 এডি পর্যন্ত পাবো। বুঝতে পারছো? তাহলে দেখো 261 বিসিতেও আমরা এদের ইতিহাস পাচ্ছি, আবার 275 এডিতেও আমরা ইতিহাস পাচ্ছি। তাই আমি তোমাদের জন্য এটা লিখে রেখেছি যে 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি পর্যন্ত। ওকে, কিন্তু সর্বজন স্বীকৃত ইতিহাসদের মতে 1st সেঞ্চুরি এডি থেকে 3rd সেঞ্চুরি এডি হচ্ছে এদের মোটামুটি কালসীমা। ঠিক আছে? আচ্ছা, এইখানে আরেকটা প্রসঙ্গ আমার বলে রাখা দরকার যে সাউথ ইন্ডিয়াতে এই যে 3টে কিংডম, যেমন চেরাদের রাজত্ব, চোলদের রাজত্ব আর পাণ্ড্যদের রাজত্ব, আমি তোমাদের ম্যাপ দেখাবো, ম্যাপে সমস্ত দেখিয়ে দেবো যে কারা কোন জায়গায় রাজত্ব করছে। চিন্তার কোনো কারণ নেই, ধীরে ধীরে লেকচারটা দেখতে থাকো এবং কমপ্লিট দেখো, আর তোমরা নিজেরা নোট তৈরি করতে পারো। ওকে, আচ্ছা, যেটা ঘটনা হচ্ছে সেটা যে সঙ্গম যুগের যে ইতিহাস সেটা আমরা জানতে পাই সেই সঙ্গম যুগের কবিদের বিভিন্ন লেখা থেকেই কিন্তু আমরা তাদের ইতিহাসগুলো জানতে পাই। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে এবার শুরু করি আমরা। দেখো এবার ম্যাপটা দেখে নাও। এখানে দেখো 3টে রাজবংশ, একটা হলো চোল, একটা হচ্ছে পাণ্ড্য, আর একটা হচ্ছে চেরা। ঠিক আছে? দেখতে পাচ্ছ চোলরা কোথায় রাজত্ব করছে? এই যে অন্ধ্রপ্রদেশ,
ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের সঙ্গে কর্ণাটক রাজ্য জুড়ে, মানে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক জুড়ে চোলদের রাজত্ব। তামিলনাড়ুর যে বৃহত্তর তামিলনাড়ু, সেই তামিলনাড়ুতে কিন্তু পাণ্ড্যদের রাজত্ব। আর যদি দেখতে পারো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু কেরলার জায়গা, কেরলাতে কিন্তু কাদের রাজত্ব? চেরাদের রাজত্ব, কেরলাদের। ঠিক আছে, তাহলে কেরলায় যে এখন যেটা বর্তমান কেরলা, সেই কেরলাতে চেরাদের রাজত্ব ছিল। বর্তমান যেটা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক, সেখানে চোলেদের রাজত্ব। আর বর্তমানে যেখানে তামিলনাড়ু, সেই তামিলনাড়ুতে কিন্তু পাণ্ড্যদের রাজত্ব। বোঝা গেছে এটুকুন? ভেরি গুড। তাহলে এই যে মানে ম্যাপটাকে মনে রাখা কিন্তু খুবই দরকার। তাহলে আরেকবার দেখে নাও, চোলদের রাজত্ব কোথায় হচ্ছে? চোলদের রাজত্ব হচ্ছে কর্ণাটকা এলাকা, কর্ণাটকা, বর্তমান কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা যে জায়গাটা রয়েছে সেখানে চোলদের সেটেলমেন্ট ছিল। আচ্ছা, পাণ্ড্যদের সেটেলমেন্ট ছিল বর্তমান তামিলনাড়ুর যে জায়গা, সেখানে তামিলনাড়ুর যে প্রভিন্স, সেইখানে পাণ্ড্যদের সেটেলমেন্ট ছিল। আর বর্তমান যেখানে কেরালা রয়েছে, সেই কেরালায় কিন্তু চেরাদের সেটেলমেন্ট ছিল। ওকে, আচ্ছা, তাহলে প্রথম ভিডিওতে আজকে আমরা কি আলোচনা করব দেখে নাও। প্রথম ভিডিওতে আমরা সঙ্গম পিরিয়ডের সোর্স সম্পর্কে আলোচনা করব, তার সাথে যে তিনটে কিংডম ছিল সেই তিনটে কিংডম সম্পর্কে আমরা আলোচনা করব, এবং নেক্সট পার্ট 2তে আমরা আলোচনা করব সঙ্গম লিটারেচার আর সঙ্গম অ্যাডমিনিস্ট্রেশন, যে সঙ্গম যুগের কি সাহিত্য আমরা পেয়েছি, তারপরে সেইখানের প্রশাসন ব্যবস্থা কেমন ছিল, সেখানের সমাজ ব্যবস্থা কেমন ছিল, সেখানের সোশ্যাল লাইফ কেমন ছিল, তো ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব নেক্সট পার্টে। কিন্তু আজকের পার্টে আমরা আলোচনা করব তিনটে কিংডম পর্যন্ত। ওকে, চলো তাহলে এবার দেখি আমরা। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে ফ্যাক্টস অ্যাবাউট সঙ্গম এজ। সঙ্গম এজ সম্পর্কে কিছু ফ্যাক্টস আমাদের কিন্তু এখানে জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। দেখো, সঙ্গমদের ফ্যাক্ট কি বলতে সবার আগে বলি আমি যে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান কিংডমসদের কাহিনী। সঙ্গম পিরিয়ড থেকে আমরা যা জানতে পাই সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান কিংডমদের কথা আমরা জানতে পাই, কারণ দক্ষিণ ভারতের ইতিহাস আমরা কিন্তু এর আগে প্রাচীন ইতিহাসে পড়িনি, এটাই শুরু হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের ইতিহাস পড়া। ঠিক আছে, দেখো, সঙ্গম ইজ এ সংস্কৃত ওয়ার্ড মিনিং কনফ্লুয়েন্স অর অ্যাসোসিয়েশন। সঙ্গম শব্দের অর্থ হচ্ছে কোনো একটা কিছুর কনফ্লুয়েন্স। আমি বললাম না যে আমরা সবসময় কি বলি যে সাধু সমাগম হয়েছে, সমাগম মানেই সঙ্গম। তাহলে সাধু সঙ্গম হয়েছে, সাধু সমাগম হয়েছে, এর মানে কি কোনো একটা একাডেমি, কোনো একটা মিটিং পয়েন্ট। ওকে, তাহলে সঙ্গম একটা সংস্কৃত শব্দ যার অর্থই হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাকর্ডিং টু তামিল লেজেন্ডসদের মতানুসারে দেয়ার ওয়ার 3 সঙ্গমস। এই যে তিনটে সঙ্গম সেই সময় কিন্তু হয়েছিল। ঠিক আছে, 3টি সঙ্গম হয়েছিল, তার মানে কি 3টি একাডেমি বা 3টি মিলন ক্ষেত্র তৈরি হয়েছিল। ঠিক আছে, আমরা পরবর্তী সময় সেগুলো সব দেখব, চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই সেগুলো পার্ট 2তে দেখব। ঠিক আছে, আচ্ছা, এই সঙ্গমকে কি বলা যেতে পারে না, সঙ্গমকে বলা যেতে পারে একাডেমি অফ তামিল পোয়েটস হেল্ড ইন দ্য অ্যানসিয়েন্ট সাউথ ইন্ডিয়া হয়েছে। আর যেগুলো সাউথ ইন্ডিয়াতে, এই সঙ্গমকে সাউথ ইন্ডিয়াতে বলা হতো মুচ্চাঙ্গম। কি বলা হতো? মুচ্চাঙ্গম। ঠিক আছে, একটা কথা এখানে তোমাদের আমি বলে দিই, সাউথ ইন্ডিয়ান ভাষা এখানে রয়েছে। সাউথ ইন্ডিয়ান ভাষা আমার মুখ দিয়ে ততটা ভালোভাবে উচ্চারণ কিন্তু হবে না, তাই উচ্চারণের একটু ভুল ভ্রান্তি হলে তোমরা কিন্তু বেশি অফেন্ড করো না, কারণ সাউথ ইন্ডিয়ান শব্দগুলো আমার মুখে সেরকম আমি কোনো দিনই উচ্চারণ করতে পারি না। ওকে, আচ্ছা, চলো তাহলে যে 3টে সঙ্গম, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে সঙ্গম যুগে কটি সঙ্গম হয়েছিল। মনে রেখো, সঙ্গম যুগে 3টি সঙ্গম হয়েছিল, 3টি সঙ্গমের ইতিহাস আমরা জানতে পাই। তাহলে নাম্বার 1, দ্য ফার্স্ট সঙ্গম ইজ বিলিভড টু বি হেল্ড অ্যাট মাদুরাই। মাদুরাই ছিল পাণ্ড্যদের রাজধানী। ঠিক আছে, পাণ্ড্যদের রাজধানী ছিল মাদুরাই, আর সেই মাদুরাইতেই প্রথম সঙ্গম হয়েছিল বলে মনে করা হয়। অ্যাটেন্ডেড বাই গডস অ্যান্ড লেজেন্ডারি সেইজেস, এবং সেখানে কিন্তু ঈশ্বর বা ঈশ্বর প্রদত্ত যে সাধু সন্ন্যাসী তারা এই সমস্ত সঙ্গমে অ্যাটেন্ড করেছিল, যোগদান করেছিল। কিন্তু এই প্রথম সঙ্গমের ইতিহাসটা কিন্তু বা এই সঙ্গমের যে লিটারেরি ওয়ার্ক সেটা সেভাবে আমরা কিন্তু পাই না। ওকে, আচ্ছা, সেকেন্ড সঙ্গম কোথায় হয়েছিল? সেকেন্ড সঙ্গম হয়েছিল কাপাদুপুরমে হয়েছিল, কাপাদুপুরম। ঠিক আছে, কাপাদুপুরম। দেখো, ডিকে তোমরা রয়ের উচ্চারণ করতে পারো, ডয়ের উচ্চারণ করতে পারো, যেমন করে তামিলনাড়ুও বলতে পারো, আবার নাড়ুও বলতে পারো। ওকে, ডি এর উচ্চারণ ড বা র, যা খুশি করতে পারো। তাহলে কাপাদুপুরম হয়েছিল সেকেন্ড সঙ্গম। আর এই সেকেন্ড সঙ্গমের যে বিখ্যাত কাজ ছিল সেটা কিন্তু ছিল
এই যে তোলকাপ্পিয়াম, ঠিক আছে। তোলকাপ্পিয়ামটা কী ছিল যেন অ্যাকচুয়ালি? তোলকাপ্পিয়ামটা হচ্ছে তোলকাপ্পিয়ারের লেখা একটি গ্রন্থ, মানে কাব্যগ্রন্থ বলতে পারো। আর এই তোলকাপ্পিয়ারের লেখা তোলকাপ্পিয়াম ছিল সেই তামিল যুগের সবথেকে প্রাচীন গ্রামারের বই বলতে পারো, বা গ্রামার সম্পর্কে, ব্যাকরণ সম্পর্কে, তামিল ভাষার ব্যাকরণ সম্পর্কে এই তোলকাপ্পিয়াম গ্রন্থেই কিন্তু প্রথম পাওয়া যায়। আচ্ছা, থার্ড সঙ্গম কখন হয়েছিল? থার্ড সঙ্গম কিন্তু মাদুরাইতেই হয়েছিল, এবং এইখানকার মানে অল্প কিছু লিটারারি ওয়ার্কস কিন্তু আমরা পাই, ঠিক আছে। আচ্ছা, তামিল সঙ্গম ওয়াজ আ বডি অফ পোয়েটস। তামিল সঙ্গমটা ছিল একটা পোয়েটসদের বা স্কলার্সদের, মানে কবি বলতে পারো, মানে সেই সময়ের বিদ্বান লোক বলতে পারো, তাদের একটা মানে বডি, তাদের একটা সংগঠন, ঠিক আছে। আ সর্ট অফ লিটারারি একাডেমি, যেমন করে আমাদের এখন বর্তমান ভারতবর্ষে যে একাডেমি রয়েছে, সাহিত্য একাডেমি, তো সেরকম একটা সাহিত্য একাডেমির কথা কিন্তু ভাবতে পারো সঙ্গমকে। তাহলে এক একটা সঙ্গম মানে এক একটা সাহিত্য একাডেমি, যেটা কালক্রমে 3 বার অনুষ্ঠিত হয়েছিল, বা 3টে সঙ্গম হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ইট ওয়াজ এস্টাবলিশড বাই দ্য পান্ডীয় কিংস। এবং মনে রেখো এই যে 3টে সেটেলমেন্ট, এই 3টে সেটেলমেন্টের মধ্যে তামিলনাড়ুটা কিন্তু ছিল, তামিলনাড়ু মানে পাণ্ড্যদের রাজত্বটা কিন্তু ছিল সব থেকে উন্নত, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সঙ্গম এরা বেসিক্যালি ফ্লারিশড অ্যাট মাদুরাই অ্যান্ড মেনি আদার সাউথ ইন্ডিয়ান সেন্টার্স। বলছে এই সঙ্গম যে পিরিয়ড বা সঙ্গমের যে যুগ, সেটা বেসিক্যালি মাদুরাইতে ফ্লারিশ করেছিল। আর মাদুরাইতে মানে ফ্লারিশ করার পরেও কিন্তু তারা সাউথ ইন্ডিয়ানের বিভিন্ন সেন্টারগুলোও জুড়িয়ে ছিল। আচ্ছা, এই সময়ে ডিউরিং দিস লিটারারি অ্যাসেম্বলিজ, এই লিটারারি অ্যাসেম্বলিজের সময় কী করতো না, রিনাউন্ড তামিল পোয়েটসরা এক জায়গায় জড়ো হতো, জড়ো হয়ে তারা কী করতো, বিভিন্ন ডিবেটস, বিভিন্ন ডিসকাশনে অংশগ্রহণ করতো, এবং বিভিন্ন ডিবেটস অ্যান্ড ডিসকাশনের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন ধরনের লিটারারি ওয়ার্কের কম্পোজিশন করতো, ঠিক আছে। দেখে নাও 8 নম্বর পয়েন্ট, দেয়ার ওয়্যার 2289, মানে 2289খানা কবিতা কিন্তু এই সঙ্গম যুগ থেকে পাওয়া যায়, এবং 473 জন কবি ও কবিত্রী, মানে পুরুষ কবি এবং মহিলা কবি মিলিয়ে 273 জন কবির মানে উপস্থিতির কথা আমরা জানতে পাই এই সঙ্গম যুগে, ঠিক আছে। আচ্ছা, দ্য ফেমাস বুক অন গ্রামার বিলঙ্গিং টু দিস পিরিয়ড ইজ তোলাক্কাপিয়াম। একটু আগেই আমরা পড়লাম, তোলাক্কাপিয়াম সম্পর্কে বললাম। তোলাক্কাপিয়ামটা হচ্ছে সেই সঙ্গম পিরিয়ডের একটা মানে গ্রামার বিলঙ্গিং একটা বই, মানে গ্রামারের উপরে বেসড একটা পুস্তক বা কাব্যগ্রন্থ বলতে পারো, যেটা লিখেছেন তোলাক্কাপিয়া, ঠিক আছে। আচ্ছা, এবার চলো সোর্সেস অফ দ্য সঙ্গম পিরিয়ড। সঙ্গম পিরিয়ডের সোর্সেস মানে সঙ্গম পিরিয়ডের ইতিহাস আমরা কোথা থেকে জানলাম? দেখো, নাম্বার 1 লিটারারি সোর্সেস। তাহলে লিটারারি সোর্সেস মানে যে সঙ্গম যুগের সবথেকে বড় যে সোর্স, সেটা তো লিটারারি সোর্সই হওয়া উচিত, নাকি? লিটারারি সোর্সই হওয়া উচিত, কারণ সেই সময়ের যুগে সঙ্গম মানে হচ্ছে কবিদের একটা সম্মেলন, আর সেই কবির সম্মেলনে সাহিত্য সৃষ্টি হবে না তা তো হতেই পারে না, তাই না? নাম্বার 1 পয়েন্ট দেখো, তোলাক্কাপিয়াম ওয়াজ অথার্ড বাই তোলাক্কাপিয়ার অ্যান্ড ইজ কনসিডার্ড দ্য আর্লিয়েস্ট অফ তামিল লিটারারি ওয়ার্ক। এবং এটা তামিল লিটারারি ওয়ার্কের মধ্যে আর্লিয়েস্ট মানে সব থেকে প্রাচীন বলে ধরা হয় এটাকে, তোলাক্কাপিয়ামটাকে, ঠিক আছে। আচ্ছা, দো ইট ইজ আ ওয়ার্ক অন তামিল গ্রামার, যদিও এটা তামিল গ্রামারের ওপরে প্রথম করা কাজ, বাট ইট অলসো প্রোভাইডস ইনসাইটস অফ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক কন্ডিশনস অফ দ্য টাইম। যদিও এটা গ্রামারের বই, তবুও কিন্তু এই তোলাক্কাপিয়াম থেকে আমরা সেই সময়ের সঙ্গম পিরিয়ডের পলিটিক্যাল সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের কথা কিন্তু আমরা জানতে পাই। ওকে, আচ্ছা, তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে এট্টুটোগাই। এট্টুটোগাই হচ্ছে 8 অ্যান্থোলজিস। অ্যান্থোলজিস মানে কি? সংকলন, মানে 8খানা গ্রন্থের সংকলন হচ্ছে এই এট্টুটোগাই, যেটা কিনা 8খানা সংকলন। কিসের কিসের সংকলন ভালো করে দেখে নাও। একটা হচ্ছে কি রয়েছে না, আনিগুরুনুরু, তারপরে রয়েছে নারিনাই, তারপরে রয়েছে আগাননরু, তারপরে রয়েছে পুরাণনরু। আসলে শব্দগুলো এমনই উচ্চারণ করতে আমার মানে খুবই কষ্ট হয়, তবুও তোমরা কিন্তু এইগুলো একটুখানি মানে চোখ বুলিয়ে নেবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে।
আমি এই সঙ্গম পিরিয়ড পড়ানোর শেষে সঙ্গম পিরিয়ড থেকে মানে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস মিলিয়ে, ভালো করে বলি শোনো, ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস মিলিয়ে পূর্বে এবং ভবিষ্যতে কী কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেরকম একটা সেট অলরেডি তৈরি করে আমি রেখেছি। সেটা এই ভিডিওটা দেওয়ার পরে কোনো একটা সময় আমি কোনো একটা দিনে আমি কিন্তু সেটাও আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে এই যে মানে তুমি দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে 8খানা, হ্যাঁ, যেমন তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে করুণ টু গায়, তারপরে রয়েছে কাল্লি টু গায়, তারপরে রয়েছে পারিপাড়াল, তারপরে রয়েছে পারিপুট্টা, হ্যাঁ, এই ইত্যাদি ইত্যাদি এইগুলো, ঠিক আছে। উচ্চারণগুলো ঠিক মনে আসবে না, কিন্তু তোমরা নিজেরা একটুখানি দেখে নিও, ওকে। তারপরে রয়েছে দেখো পাট্টু হচ্ছে 10 আইডলসের একটা কম্বিনেশন, ঠিক আছে। কনজিস্ট অফ 10 ওয়ার্কস, এই 10 ওয়ার্কস এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ পার্ট অফ পাট্টু, মানে নিচের কোনটি পাট্টুর একটা অংশ। পাট্টুটা হচ্ছে 10খানা কবিতার সংমিশ্রণ, 10খানা কবিতাকে একসাথে জুড়ে নিয়ে তৈরি করা হয়েছিল এই পাট্টুকে, ঠিক আছে। এই পাট্টুর মধ্যে 10খানা কী রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, অনেক বড় বড় নাম, আমি উচ্চারণ করতে পারবো না, সো তোমরা একটুখানি দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো রয়েছে কী রয়েছে, যারা সাউথ ইন্ডিয়ান তাদের কাছে কিন্তু এগুলো কোনো কঠিন জিনিস নয়, সাউথ ইন্ডিয়ানরা কিন্তু এগুলো তাদের মুখে আসবে, কিন্তু আমরা যারা বাঙালি, যারা নর্থ ইন্ডিয়া বিশেষ করে বাস করি, নর্থ ইন্ডিয়া বা ইস্টার্ন ইন্ডিয়া, তারা কিন্তু সাউথ ইন্ডিয়ান ভাষাগুলোকে উচ্চারণ করতে আমার তো খুবই কষ্ট হয়, তোমাদের কথা আমি বলতে পারবো না, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ওকে। আচ্ছা, তারপরে তুমি দেখে নাও পাথি নেন কিল কানাক্কু, আমি এগুলো কীভাবে পড়াশুনো করি জানো, এগুলোকে আমি যদি পড়ি তাহলে আমি কিন্তু এগুলোকে জাস্ট চোখ বুলিয়ে যাই, ঠিক আছে। উচ্চারণ করার চেষ্টা, মানে মনে মনে উচ্চারণ করার চেষ্টা করি, সেভাবে কখনো উচ্চারণ করি না, কিন্তু মনে মনে একটুখানি দেখে নিই, তো তোমরাও সেটাই করবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে 18খানা মানে 18খানা কম্বিনেশনের মিলন আর কি, ঠিক আছে, যার মধ্যে রয়েছে এথিক্স অ্যান্ড মোরালস নিয়ে কথা বলা রয়েছে। অ্যাকচুয়ালি মনে রেখো, সঙ্গম পিরিয়ডে যে লিটারেচারগুলো আমরা পেয়েছি, যে লিটারারি ওয়ার্কগুলো আমরা পেয়েছি, তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ন্যারেটিভ, আর একটা হলো ডিডাক্টিক, ঠিক আছে। ডিডাক্টিক আর ন্যারেটিভের মধ্যে তফাৎ কি? ন্যারেটিভ মানে বর্ণনামূলক কাব্য বা বর্ণনামূলক গ্রন্থ, ঠিক আছে, যার মধ্যে কোনো কিছুর বর্ণনা চলছে। আর ডিডাক্টিক মানে কি? নীতিমূলক গল্প, ঠিক আছে, বা যেখানে নীতিকথার মতন বা নীতিবাক্য যেখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো দুটো, আমরা যদিও মোট 5টা এপিকের কথা জানবো, 5টা এপিকের মধ্যে 3টে খুবই গুরুত্বপূর্ণ, আর 3টের মধ্যে 2টো আরও বেশি গুরুত্বপূর্ণ। 2টো এপিকের কথা মনে রেখো, সেটা হচ্ছে কি না, শিলাপ্পাথিকারাম, যেটাকে লিখেছিলেন এলাঙ্গো আদিগাল, ঠিক আছে। এই যে এটার কথা বলছি, এটা কি শিলাপ্পাথিকারাম, যেটাকে লিখেছিলেন এলাঙ্গো আদিগাল। আর একটা বিখ্যাত এপিক ছিল, এপিক মানে মহাগ্রন্থ, সেটা হচ্ছে মণিমেগালাই, ঠিক আছে। মণিমেগালাই লিখেছিলেন সিত্তালাই সত্তানার, ঠিক আছে। এখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, মাথায় রেখো, ওকে। দে অলসো প্রোভাইড ভ্যালুয়েবল ডিটেলস অ্যাবাউট দ্য সঙ্গম পিরিয়ড অ্যান্ড সোসাইটি অ্যান্ড পলিটি। এবং এখান থেকে কিন্তু আমরা এই দুটো এপিক থেকে, এই এপিকটা মানে এই যে শিলাপাথিকারাম, এটা অ্যাকচুয়ালি লাভ এর মূল থিম হচ্ছে লাভ, আর এর মূল থিম হচ্ছে রিলিজিয়ান, ঠিক আছে, বা রিলিজিয়ান ট্রেডিশন বা ধর্মের বিষয়টা এর মধ্যে বেশি প্রাধান্য পেয়েছে। আর এইটার মধ্যে লাভ, ভালোবাসা, রোমান্সটা বেশি প্রাধান্য পেয়েছে। এর মধ্যে কি আছে না আছে আমরা নেক্সট ডে গিয়ে এগুলোকে দেখব, ঠিক আছে, বা নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পার্টে দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল লিটারারি সোর্সেস। এই লিটারারি সোর্সেস থেকে আমরা কিন্তু সঙ্গম পিরিয়ডের কথা জানতে পাই। এর সাথে চলে এসো এপিগ্রাফিক সোর্সেসের কথা যদি বলি। এপিগ্রাফিক সোর্সেস মানে কি? বিভিন্ন শিলালেখ, লিপি, হ্যাঁ, সেই শিলালিপি থেকে আমরা যেগুলো জানতে পাই, যেমন মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে কিন্তু আমরা পাণ্ড্যদের সম্পর্কে জানতে পাই, ঠিক আছে। অশোকের শিলালিপি থেকে আমরা চোল, চেরা, পাণ্ড্য এদের সকলের কথাই জানতে পাই। তারপর খারবেলের যে খারবেলের হাতিগুম্ফা শিলালিপি থেকে আমরা এই 3 জনের কথাই, মানে 3টি কিংডমের কথাই জানতে পাই। আবার কি একটা কথা মাথায় রেখো, এই যে কালুমেগালাই রয়েছে, হ্যাঁ, কালুগুমালাই ইনস্ক্রিপশন অফ পাণ্ড্য কিং। কালুগুমালাই ইনস্ক্রিপশনটা কার? এখানে দেখো ডব্লিউবিসিএস এর মেইনই কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে কালুগুমালাই ইনস্ক্রিপশন কে লিখেছিলেন। কালুগুমালাই ইনস্ক্রিপশন কিন্তু ছিল পাণ্ড্য রাজা প্রাণাতাক, ঠিক আছে, পাণ্ড্য রাজা পরান্তক নেদু
নেদুন জাদিয়া বা জালিয়া, তোমরা যা খুশি বলো, নেদুন জাদিয়া প্রান্তক, ঠিক আছে। এই প্রান্তকের কিন্তু এই কালুগুমালাই ইনস্ক্রিপশন, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। এর থেকেও কিন্তু আমরা জানতে পাই। আর কালুগুমালাই থেকে আর একটা বিশেষ বড় জিনিস জানতে পাওয়া যায়, যেটা তামিল স্ক্রিপ্ট। হ্যাঁ, তামিল স্ক্রিপ্ট, যেটাকে তামিল ব্রাহ্মী বলা হতো, সেই তামিল ব্রাহ্মীর কথা কিন্তু, তামিল ব্রাহ্মী কিন্তু তার হদিশ পাওয়া যায় এই পাণ্ড্য কিং পরান্তক নেদুঞ্জাইয়ের যে কালুগুমালাই রয়েছে সেই ইনস্ক্রিপশন থেকে, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। এবার যদি কয়েনের কথা বলি, যদি মুদ্রার কথা বলি, কয়েন দেখো, গোল্ড অ্যান্ড সিলভার কয়েন্স আর দ্য আর্লি তামিল কিংডমস ওয়ার ফাউন্ড দেয়ার, ঠিক আছে। মানে সেই আর্লি তামিল কিংডমস, এদের কিন্তু গোল্ড কয়েন, সিলভার কয়েন আমরা কিন্তু পেয়েছি। আবার কি এই তামিলনাড়ু বা সাউথ ইন্ডিয়ার এই বিভিন্ন সেটেলমেন্টের থেকে আমরা কিন্তু বহু রোমান যে কয়েন, সেই রোমান কয়েনও কিন্তু পেয়েছি, রোমান কিংদের কয়েন, ঠিক আছে। এটা প্রতিষ্ঠা করে যে এই মানে যে সাউথ ইন্ডিয়ান যে আর্লি কিংডম ছিল, যেমন চোল, চেরা, পাণ্ড্য, এরা কিন্তু রোমানদের সাথে এবং গ্রিকদের সাথে বাণিজ্যিক মানে সূত্র কিন্তু স্থাপন করেছিল। আর এই সিলভার কয়েন আর গোল্ড কয়েনগুলো আমাদেরকে কি না, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অফ দ্য কিংডমসের কথা কিন্তু জানায় আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, আদার সোর্সেসের কথা যদি বলি, তাহলে আমরা কি বলবো, যে আর্টিকেলস মেড অন আয়রন, ব্রোঞ্জ অ্যান্ড গোল্ড, যে সমস্ত আয়রন দিয়ে, ব্রোঞ্জ দিয়ে, গোল্ড দিয়ে যে সমস্ত জিনিসপত্র তৈরি করা গেছিলো, সেটা কিন্তু এই যে সেটা আদি চানালুরু থেকে খুঁজে পাওয়া গেছে। আদি চানালুরুতে যখন এক্সকাভেশন করা হয়, খনন করা হয়, তখন সেখান থেকে কিন্তু এই সোনার লুপো, সোনা, লোহা, ব্রোঞ্জ এদের তৈরি জিনিসপত্র পাওয়া গেছে। ওকে, রোমানদের সাথে তাদের তামিলদের ট্রেড কন্ট্যাক্টস ছিল, ঠিক আছে, যেখান থেকে তাদের গ্লাস বাউলস খুঁজে পাওয়া গেছে, জেমস পাওয়া গেছে, মণিমাণিক্য পাওয়া গেছে, পটারি, ঠিক আছে। কোথা থেকে পাওয়া গেছে দেখো, আরিকামেদু থেকে পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, বুদ্ধিস্ট বিহার ফাউন্ড অ্যাট কিলাইভুরুতে বুদ্ধিস্ট বিহারও খুঁজে পাওয়া গেছে। ওকে, তো এই যে সমস্ত সোর্সগুলো থেকে আমরা কিন্তু সঙ্গমদের ইতিহাসের কথা জানতে পাই। ওকে, আচ্ছা, এবার আমরা আসি এক একটা করে কিংডমের ওপরে। দেখো, আর্লি কিংডমসের মধ্যে আমরা প্রথম কিংডমকে পড়ব চেরাদের কিংডম, ঠিক আছে। তাহলে চেরাদের আমরা কোথায় দেখেছিলাম ম্যাপে, মনে আছে? চেরাদের কিন্তু আমরা দেখেছিলাম কেরলার সাইডে, বর্তমান যেখানে কেরলা, সেই কেরলার জায়গায় চেরাদের কিংডম দেখেছিলাম। আর এই চেরাদের কিন্তু এমব্লেম ছিল, মানে এইখানে যে তিনটে রাজবংশ আমরা পাবো, সেই তিনটে বংশেরই কিন্তু এমব্লেম বা প্রতীক চিহ্ন পাবো। যেমন আমাদের ভারতবর্ষের প্রতীক চিহ্ন কোনটা, দেখবে যে কোনো সরকারি সিল বা অফিসে কিন্তু দেখবে যে আমাদের একটা অশোক স্তম্ভের একটা কিন্তু সিল লাগানো থাকে। সরকারি যে কোনো দস্তাবেজে যখন সিল দেওয়া হয়, সেই সিলে দেখবে আমাদের অশোক চক্র যেটা রয়েছে, সে অশোক যে স্তম্ভ চক্র বলছি, অশোকের স্তম্ভটা কিন্তু আমাদের ভারত সরকারের যেমন এমব্লেম, ঠিক তেমনি এই চেরাদের এমব্লেম কিন্তু ছিল বো অ্যান্ড অ্যারো, মানে তীর ধনুক ছিল এদের কিন্তু এমব্লেম, ঠিক আছে। এখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করে যে চেরা কিংডমের এমব্লেম কী ছিল। চেরা কিংডমের এমব্লেম কিন্তু ছিল, সরকারি প্রতীক কিন্তু ছিল বো অ্যান্ড অ্যারো, মানে তীর ধনুক, ঠিক আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু অশোকান ইনস্ক্রিপশন, অশোকের ইনস্ক্রিপশন থেকে আমরা চেরাদের কথা কিন্তু জানতে পাই। এবং মনে রেখো, চেরাদেরকে আর একটা নামেও তখন বলা হতো, চেরাদের বলা হতো কেরল পুত্র। চেরাদের কি বলা হতো? চেরাদের বলা হতো কেরল পুত্র বলা হতো। তাহলে বুঝতে পারছো চেরাদের কেরল পুত্র কেন বলা হতো, কারণ এরা হচ্ছে কেরলের যে জায়গা, সেই কেরলের জায়গায় এদের সেটেলমেন্ট, ঠিক আছে। তাহলে চেরাদের আর একটা নাম কেরল পুত্র, এটা জানা যায় কোথা থেকে? অশোকের শিলালিপি থেকে। ওকে, আচ্ছা, এদের রাজধানী কোথায় ছিল? চেরাদের রাজধানী ছিল বঞ্জি বা করুর, ঠিক আছে, বঞ্জি বা করুর, ঠিক আছে, বা কারাভুরও পেতে পারো, কোথাও কোথাও কারাভুরও লেখা থাকতে পারে। বঞ্জি বা কারাভুর ছিল এদের ক্যাপিটাল। দে রুলড দ্য রিজন অফ নর্থ তাঞ্জাবুর, নর্থ ত্রাভাঙ্কুর, কোচিন অ্যান্ড সাউদার্ন মালাবার, এই সমস্ত পার্টে ওরা রাজত্বটা করতো। ওকে, চেরাজ ফট আ ওয়ার ইন 150 AD, চেরারা 150 AD-তে যুদ্ধ লড়াই করেছিল উইথ দ্য চোলাদের সঙ্গে, চোলদের সঙ্গে এরা যুদ্ধে লিপ্ত হয়েছিল। অ্যান্ড কিল্ড ইলান জেতাচেরি ফাদার অফ চোল কিং কঙ্কন, চোল রাজা কঙ্কনের বাবা এই ইলান জেতাচারি, একে কিন্তু হত্যা করেছিল এই চেরারা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো the Pugaluru inscription of the 1st century AD has reference of the 3 generations of Chera rulers. Chera rulers এর 3টে জেনারেশনের হিস্ট্রি আমরা জানতে পাই কোথা থেকে? পুগালুরু ইনস্ক্রিপশন থেকে। ওকে, the Cheras owed
owed its importance to trade with the Romans, ঠিক আছে। চেরারাদের যে মানে তাদের যে রোমানদের সাথে যে ট্রেড কন্ট্রাকশন মানে ট্রেড কন্ট্যাক্ট ছিল সেটাও আমরা জানতে পাই, ওকে। আর সেখান থেকেই মনে রাখবে রোমান রাজা অগাস্টাস তার কিন্তু মন্দির আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে। মানে রোমানদের যে দেবতা অগাস্টাস তার মন্দির কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, দ্য পোর্টস অফ দ্য ওয়েস্ট কোস্ট, এবং এই চেরাদের যে ওয়েস্ট কোস্টের যে ওয়েস্ট কোস্ট কোথায় রয়েছে, ওয়েস্ট কোস্টটা যেটা রয়েছে অ্যারাবিয়ান সিতে না, ভারতবর্ষের ওয়েস্টে কোথায় রয়েছে, পশ্চিম দিকে অ্যারাবিয়ান সি। আর সেই অ্যারাবিয়ান সিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেরাদের সময় দুটো বন্দর ছিল, একটার নাম ছিল হচ্ছে মুজরি, ঠিক আছে, কোথাও কোথাও মুজরি লেখা থাকবে, কোথাও কোথাও মুজরি লেখা থাকবে, মুজরি অ্যান্ড টন্ডি, ঠিক আছে। এই মুজরি আর টন্ডি বা টন্ডি যাই বলো, এই দুটো ছিল হচ্ছে চেরাদের বন্দর, ঠিক আছে, এবং তাদের কন্ট্রোলে ছিল এই দুটো বন্দর, ঠিক আছে। একটা কথা মাথায় রেখো, সুগার কেন কাল্টিভেশন ওয়াজ স্টার্টেড বাই কিং আদি জৈমান বা আদি জৈমান কিন্তু আখ চাষের প্রচলন শুরু করেন, ঠিক আছে, চেরারাজ। তারপরে দেখো চেরারাজদের যে প্রথম ফেমাস কিং যার সম্পর্কে ইতিহাস জানতে পারা যায় খানিকটা, তার নাম হচ্ছে উদয়নজেরাল, ঠিক আছে। উদয়নজেরালের ইতিহাস, উদয়নজেরাল হচ্ছে চেরা সাম্রাজ্যের সর্বপ্রথম দ্য ফার্স্ট ফেমাস কিং অফ দিস কিংডম, এই কিংডমের প্রথম ফেমাস রাজা উদয়নজেরাল, ঠিক আছে। হি ওয়াজ অলসো নোন অ্যাজ, দেখে নাও এখানে সেই এই উদয়নজেরালের আরও কি নাম ছিল, বরমবান অ্যান্ড পেরুঞ্জোরাম উদয়ন বা বরমবান ছিল তাই উদয়নজেরালের আরেক নাম। হি ওয়াজ কন্টেম্পোরারি অফ সঙ্গম পয়েট পরানারের মানে সমসাময়িক কিন্তু ছিলেন এই উদয়নজেরাল, এবং উদয়নজেরালই হচ্ছে চেরা সাম্রাজ্যের প্রথম পরিচিত বিখ্যাত রাজা, ওকে। আচ্ছা, এরপর দেখো নেদুনজেরাল অ্যাডেন, ইনি ছিলেন কে, হি ওয়াজ দ্য সান অ্যান্ড সাকসেসর অফ উদয়ন। এর আগে আমরা যেটা দেখলাম সেই উদয়নের ছেলে এবং তার পরবর্তী সময় যিনি সিংহাসনে বসেছিলেন সেটা হচ্ছে নেদুনজেরাল অ্যাডেন। তার রাজধানী কোথায় ছিল, তার রাজধানী ছিল মারান্দাই, ঠিক আছে, মারান্ডাই বা মারানরাই যাই বলো না কেন, মারান্ডাই ছিল তার রাজধানী। হি ওয়াজ অলসো কল্ড যেমন নেদুনজেরালের বাবারও অনেক নাম ছিল, উদয়নও তার একটা নাম ছিল, তেমনি এরকম একটা নাম এরও কিন্তু রয়েছে কি না, ইমাইয়া বারাম্বান, ঠিক আছে, এক্সটেন্ডেড হিজ এম্পায়ার আপ টু হিমালয়াস, এবং এই নেদুনজেরাল অ্যাডেন সে তার সাম্রাজ্য হিমালয়া পর্যন্ত মানে দক্ষিণ ভারত ছাড়িয়ে উত্তর ভারতেও কিন্তু পৌঁছে গিয়েছিল। হিজ টাইটেল ওয়াজ অধিরাজ, এবং তার উপাধি ছিল অধিরাজ, ঠিক আছে। হি লস্ট হিজ লাইফ ইন আ ওয়ার এগেনস্ট চোলা, এবং চোলদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি কিন্তু তার জীবন হারিয়েছিলেন। এবং সেই সময়ে মনে রেখো এই যে সঙ্গম পিরিয়ড, এই সঙ্গম পিরিয়ডে কিন্তু সমাজে সতী প্রথা প্রচলন ছিল, অর্থাৎ স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার স্ত্রীকেও কিন্তু চিতায় মানে জ্যান্ত বা জীবিত অবস্থায় চিতায় পুড়িয়ে দেওয়া হতো। তাই এই নেদুনজেরাল অ্যাডেন যখন মারা যায় তখন তার স্ত্রী কিন্তু সতীকে গ্রহণ করেছিল, কমিটেড সতী, ওকে, স্বামীর চিতায় ভস্মীভূত হয়েছিলেন, ওকে। তার পরবর্তী রাজার নাম যদি বলি কুট্টুবান, ঠিক আছে, কুট্টুবান তার পরবর্তী রাজা। হি ওয়াজ দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ নেদুনজেরাল অ্যাডেনের যখন চোলদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মরণ হলো বা মৃত্যু হলো, তখন নেদুনজেরাল অ্যাডেনের ভাই কুট্টুবান সিংহাসনে বসলো, ঠিক আছে। আচ্ছা, কুট্টুবানও কিন্তু টাইটেল নিয়েছিল অধিরাজ, ওকে। হি ডিফিটেড হিজ এনিমি অ্যাট দ্য ব্যাটল অফ কঙ্গুর যুদ্ধে, ঠিক আছে, কঙ্গুর যুদ্ধে সে তার শত্রুদের এই চোলদের কিন্তু হারিয়েছিল। হি স্প্রেড হিজ টেরিটরিজ ফ্রম ইস্টার্ন কোস্ট টু ওয়েস্টার্ন কোস্ট, এবং তিনি তার যে সাম্রাজ্য সেটা ইস্টার্ন কোস্ট থেকে ওয়েস্টার্ন কোস্ট পর্যন্ত বিস্তার করে নিয়েছিল, ওকে, মানে পূর্ব থেকে পশ্চিমে। হি হ্যাড আ লার্জ নাম্বার অফ এলিফ্যান্টস ইন হিজ আর্মি, এবং এই কুট্টুবানের যে সৈন্যবাহিনী ছিল তাতে কিন্তু হস্তি বাহিনীটা খুব ব্যাপকভাবে ছিল, ওকে। আচ্ছা, এরপর যেটা আমরা ফেমাস কিংকে পাই সেটা হচ্ছে কিনা সংগুপ্তবান, ঠিক আছে। সংগুপ্তবানকে কেউ সেনগুপ্তবানও বলে, সেনগুপ্তবান বা সংগুপ্তবান যাই বলো। হি ওয়াজ দ্য মোস্ট ফেমাস কিং, এবং এই চেরাদের যে সর্ববৃহৎ বা সর্ববিখ্যাত রাজা ছিল, চেরাদের সর্ববিখ্যাত রাজার নাম আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সংগুপ্তবান, হ্যাঁ। হি ওয়াজ দ্য মোস্ট ফেমাস কিং অফ দিস
কিংডম। ওকে, হি রুলড ইন অ্যাবাউট 180 এডি, এবং তিনি 180 এডিতে কিন্তু 180 খ্রিস্টাব্দে তিনি শাসন করছেন এই জায়গাটিকে। ওকে, হি পজেসড আ গ্রেট নেভাল ফোর্স, এবং এই সংগুত্তভানের কাছে কিন্তু একটা বিরাট বড় নেভাল ফোর্স মানে নৌবাহিনী ছিল। ওকে, পোয়েট পরানার রেফার্ড টু হিজ সি ক্যাম্পেইনস, এবং পরানার যে সঙ্গম যুগের বিখ্যাত কবি পরানার, সে কিন্তু এই সংগুপ্তবানের যে সি ক্যাম্পেইনস মানে সে সমুদ্র যাত্রা, যে সমুদ্র দিয়ে বিভিন্ন ধরনের রাজ্য জয় বিজয় করেছিল তার কাহিনী কিন্তু বলছেন তিনি। এবং মনে রেখো এই সংগুপ্তবান একটা পূজা চালু করেন, একটা ওরশিপ চালু করেন, সেই ওরশিপটার নাম হচ্ছে কিনা পাট্টিনী পূজা। ঠিক আছে, পাট্টিনী পূজা খুব ইম্পর্টেন্ট, দেখে নাও, পাট্টিনী পূজা অথবা কান্নাগি পূজা। পাট্টিনী পূজা অথবা কান্নাগি পূজার প্রচলন কে করেন? সংগুপ্তবান, চেরা রাজা সংগুপ্তবান করেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কোদাক্কু ইনলানজেরাল ইরানপোরাই ওয়াজ দ্য লাস্ট চেরা কিং। তাহলে এখান থেকে প্রশ্ন হতেই পারে যে শেষ চেরা কিংয়ের নাম কি? শেষ চেরা কিংয়ের নাম কিন্তু কোদাক্কো ইনলানজেরাল ইরানপোরাই। ঠিক আছে, এছাড়াও আর একজন 290 এডির কাছাকাছি, 290 এডির কাছাকাছি আমরা আর একজন চেরা রাজার কথা জানতে পাই, যার নাম হচ্ছে মান্ডজেরাল ইরাপোরাই। মান্ডজেরাল ইরাপোরাইয়ের কথাও কিন্তু আমরা জানতে পাই, যিনি 290 এডি নাগাদ শাসন করছেন, এবং তার যে টাইটেল ছিল সেই টাইটেল কিন্তু এইটা ছিল, কি ছিল? সেয়া অফ এলিফ্যান্টস আইজ, এবং তাকে সেয়া নামেই কিন্তু বেশি প্রচলন ছিল, সেয়া, মনে রেখো সেয়া। ঠিক আছে, তাহলে চেরা রাজ মান্ডজেরাল ইরাপোরাই এর যে টাইটেল ছিল সেটা কিন্তু সেয়া ছিল। ওকে, আচ্ছা, তাহলে হয়ে গেল চেরাকাং সাম্রাজ্য খতম। এবার চোলা কিংডম। দেখো চোলা কিংডম যেটা রয়েছে, চোলটা কোথায় রাজত্ব করছিল বলো? চোলরা রাজত্ব করছিল কোথায়? বর্তমান যেখানে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা রয়েছে সেই জায়গায় কিন্তু চোলদের সেটেলমেন্ট ছিল, চোলদের রাজত্ব ছিল। ওকে, এবার এই চোলদের যে এমব্লেম ছিল, সরকারি প্রতীক ছিল, তা কি ছিল? টাইগার মানে বাঘ। ঠিক আছে, চোলদের সরকারি যে এমব্লেম ছিল সেটা কিন্তু বাঘ ছিল। ওকে, দ্য মোস্ট প্রমিনেন্ট অফ অল দ্য ডাইনাস্টিজ দ্যাট রুলড ইন দ্য সঙ্গম এজ। সঙ্গম এজে যতগুলো ডাইনাস্টি রুল করেছিল তাদের মধ্যে এই চোল কিংডমটাই কিন্তু বিখ্যাত ছিল। চোলদের কথা বলতে বলতে আমি কিন্তু তোমাদের এখানে একটা কথা বলে দিই, যে তোমরা হয়তো এই লেকচার শেষে বলবে যে স্যার তো রাজেন্দ্র চোলের কথা বললো না, রাজারাজ চোলের কথা তো বললো না। তো মনে রেখো সঙ্গম পিরিয়ডে এই যে চোলদের রাজত্ব, সেই সময় কিন্তু রাজারাজ চোল, রাজেন্দ্র চোল এরা কেউই আসেনি। এরা কখন আসবে? এরা মেডিয়েভাল ইন্ডিয়া হিস্ট্রি যখন আমরা পড়বো, মধ্য ভারতের যখন ইতিহাস পড়বো, সেই মধ্য ভারতের ইতিহাসে আমরা তখন পড়বো। এটা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস চলছে। তাহলে এই চোল কিংডমের মধ্যে কিন্তু আমরা তাদের কথা পাবো না। তারা এই চোলদেরই বংশধর, পরবর্তী সময় গিয়ে রাজত্ব করবে। ঠিক আছে, কয়েকশো বছর পরে গিয়ে। ঠিক আছে, আচ্ছা, মিক্সড আপ করবে না, এটা সঙ্গম পিরিয়ডের কথা চলছে। ঠিক আছে, অর্থাৎ প্রাচীন ভারতের কথা চলছে। চোলা কিংডম লোকেটেড বিটুইন দ্য রিভার পেন্নার আর ভেল্লার। ঠিক আছে, মনে রেখো পেন্নার আর ভেল্লার নদীর মধ্যবর্তী যে জায়গা, সেই জায়গায় এরা কিন্তু রাজত্ব করত। দেয়ার ক্যাপিটাল ওয়াজ ফার্স্ট অ্যাট নর্থ মান্তুর। প্রথম রাজত্ব, তাদের রাজধানী ছিল নর্থ মান্তুরে, দেন অ্যাট উদয়পুর বা উরাইয়ুর। ঠিক আছে, তারপর তাঞ্জাভুরে, অ্যান্ড পুহার বা কাবেরীপত্তনম। ঠিক আছে, কাবেরীপত্তনম। ঠিক আছে, এই ছিল তাদের রাজধানী। রাজধানীটা দেখে নিও, এক সময় এক ধরনের রাজধানী হচ্ছে, কিন্তু মনে রেখো কাবেরীপত্তনমটা ছিল কিন্তু মোস্ট ফেমাস, মানে কাবেরীপত্তনমটা সব থেকে বেশি উন্নত হয়েছিল। ওকে, আচ্ছা, কার সময় হয়েছিল? কারিকলের সময় হয়েছিল। আমরা সেগুলো পরবর্তী সময় পড়ছি, একটু পরেই পড়বো। ওকে, আচ্ছা, এই কাবেরীপত্তনমেই সেই সময় রাজাদের বাসস্থান গড়ে ওঠে, রাজাদের সমস্ত প্যালেস, রাজার সমস্ত মানে পাওয়ার সেন্টার বলতে পারো। কাবেরীপত্তনম পাওয়ার সেন্টার হয়ে ওঠে। কাবেরীপত্তনম হচ্ছে কাবেরী নদীর পাড়ে। ঠিক আছে, আচ্ছা, রিজনস রুলড বাই চোলাস আর নোন অ্যাজ চোলামণ্ডলম আর করমণ্ডল। দেখো কর্ণাটকের প্রাচীন নাম ছিল করমণ্ডল, আর সেই করমণ্ডলটা এসছে কিন্তু চোলামণ্ডল থেকেই এসছে। ওকে, অ্যাকচুয়ালি
চোলরা যে জায়গায় রাজত্ব করত সেই জায়গাটাকে বলা হতো চোলামণ্ডলম, ঠিক আছে, অর্থাৎ চোলদের মণ্ডল, চোলদের স্থান, ঠিক আছে। দ্য ক্যাপিটাল উরাইয়ুর ওয়াজ ফেমাস ফর কটন ট্রেড, এবং এই চোলদের যে পূর্বতন রাজধানী ছিল উরাইয়ুর, এই উরাইয়ুর কটন ট্রেডের জন্য কিন্তু বিখ্যাত ছিল। দ্য চোলাস অলসো মেইনটেইনড অ্যান এফিসিয়েন্ট নেভি, এবং চোলদেরও কিন্তু এফিসিয়েন্ট নেভি ছিল, দক্ষ নৌবাহিনী কিন্তু এদেরও ছিল। ওকে, আচ্ছা, চোল রাজাদের মধ্যে আমরা একজন বিখ্যাত রাজার কথা জানতে পাই, তিনি হলেন কে? তিনি হলেন কারিকল, ঠিক আছে, চোল রাজা কারিকল, ঠিক আছে। হি ওয়াজ দ্য মোস্ট ফেমাস রুলার অফ দিস কিংডম, তিনি এই কিংডমের সব থেকে বিখ্যাত রাজা। ওকে, হি রুলড ইন 190 AD, তিনি 190 খ্রিস্টাব্দে শাসন করছেন এই জায়গাটাকে। ওকে, তারপর কি দেখো, তারপর হচ্ছে পাত্তিনাপাল্লাই রিটেন বাই, দেখো পাত্তিনাপাল্লাই একটা গ্রন্থের নাম, আর এই পাত্তিনাপাল্লাই লিখছেন কে? পাত্তিনাপাল্লাই লিখছেন কিন্তু উরুত্তিরান কান্নানার, ঠিক আছে, উরুত্তিরান কান্নানার পাত্তিপাল্লাই লিখছেন, এবং যেটা কিনা কারিকলের জীবন সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে, অর্থাৎ কারিকলের জীবন সম্পর্কে, কারিকলের রাজত্ব সম্পর্কে, কারিকলের সম্পর্কে আমরা যার ইতিহাস যার থেকে পাই, সেটা কার থেকে পাই? উরুত্তিরান কান্নানারের লিখিত কাব্যগ্রন্থ পাত্তিনাপাল্লাই থেকে জানতে পাই। ওকে, আচ্ছা, এই সমস্ত জিনিসগুলোকে জাস্ট চোখের পাতা একবার ভুলিয়ে যাবে, ঠিক আছে, তাহলে ব্রেনে যদি একটু থাকে কোয়েশ্চেন করলেই উত্তর তোমরা পেয়ে যাবে। কেন পাবে? কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অপশানে পাবে না, সাউথ ইন্ডিয়ান নাম দেখলেই বুঝতে পারবে যে এটা সাউথ ইন্ডিয়ান নাম, ঠিক আছে। দ্য পোয়েম পাট্টুপাট্টি ডিসক্রাইবস, পাট্টুপাট্টি আমরা দেখেছিলাম একটু আগে, পাট্টুপাট্টি হচ্ছে 8খানা লিটারেচার, মানে 8খানা লিটারেরি ওয়ার্কের মিশ্রণ, কাব্যগ্রন্থ। সেই পাট্টুপাট্টি ডেসক্রাইবস ইজ কামিং অফ প্রিজন, এবং কারিকল যখন তার জীবনের শুরুতে সে পরাজিত হয়ে সে জেলবন্দি হয়েছিল, জেলবন্দি হয়ে আবার সে কী করে তার সাম্রাজ্য বা কী করে সে তার সিংহাসন ফিরে পেল, সেই সমস্ত কাহিনী কিন্তু আমরা পাট্টুপাট্টু থেকে খুঁজে পেয়ে যাব। ওকে, আচ্ছা, ভেন্নির যুদ্ধর কথা মনে রাখতে হবে, ভেন্নির যুদ্ধ খুব ইম্পর্ট্যান্ট। কারিকল ভেন্নির যুদ্ধে 11 জন শাসকের একটা লিগকে পরাজিত করেছিল। হি অলসো ডিফিটেড আ লিগ অফ 9 রুলার্স ইন দ্য ব্যাটেল অফ বাহায়াপ্পা রান্দালা, ঠিক আছে, বাহায়াপ্পা রান্দালার যুদ্ধে সে 9 জন রাজার লিগকে হারিয়ে দিয়েছিলেন। ইন দ্য ওয়ার্ক অফ শিলাপাক্কাদিরাম, ঠিক আছে, ওই যে এপিকের কথা বললাম, সঙ্গম যুগের 3টি এপিক, তার মধ্যে যেটা মূল গ্রন্থ, তার মধ্যে 2টো এপিক খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মণিমেঘালয়, আর একটা হচ্ছে মণিমেঘালয় একটা, আর একটা হচ্ছে কি শিল্পাদিকারাম, ঠিক আছে। এই শিল্পাদিকারামে কি ব্যাখ্যা হচ্ছে? শিল্পাদিকারামে কারিকল ইজ সেড টু কনকার ইন্ডিয়া আপ টু হিমালয় পর্যন্ত কারিকল কিন্তু তার মানে রাজত্বকে বাড়িয়ে নিয়েছিল, সেটাই শিল্পাদিকারাম থেকে আমরা জানতে পাই। হি এনকারেজড ট্রেড, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার, তিনি তার রাজত্ব চলাকালীন তিনি ব্যবসা বাণিজ্য, শিল্প এবং কৃষিকে প্রাধান্য দিয়েছিল। এমনকি হি পারফর্মড বেদিক ইয়জনাস, সে কিন্তু বেদিক যজ্ঞও করেছিল। ইয়জনাস মানে যজ্ঞ, বেদিক যজ্ঞ, বৈদিক যে যজ্ঞ পদ্ধতি ছিল সেগুলো তিনি কিন্তু পারফর্ম করেছিল। ওকে, কাবেরীপত্তনম বিকেম দ্য মোস্ট প্রসপারাস রিজন ডিউ টু কারিকলস এফর্টস, কারিকলের প্রচেষ্টায় কিন্তু কাবেরীপত্তনম খুব সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। কারিকলের যে মিলিটারি অ্যাচিভমেন্ট মেড হিম দ্য ওভারলর্ড অফ দ্য হোল তামিল রিজন অফ দ্যাট টাইম, এবং কারিকল ওই সময়ের মধ্যে বিখ্যাত একজন রাজা হয়ে পড়েছিলেন তামিল রিজনের মধ্যে, কারণ তার মিলিটারি অ্যাচিভমেন্টটা খুব ভালো ছিল। ওকে, তিনি যুদ্ধেও বা সমর কুশলী ছিলেন, ঠিক আছে। তাহলে এই ছিল কারিকলের হিস্ট্রি। এবার আমরা যদি আদার চোল রাজাদের কথা জানতে চাই, অন্য কারিকল ব্যতীত অন্য চোল রাজারা যদি জানতে চাই, তার মধ্যে আমরা কাকে পাচ্ছি দেখো। কোপ্পেরুলোলানকে পাচ্ছি। কোপ্পেরুলোলান হি কমিটেড সুইসাইড আফটার বিং এক্সজাসপারেটেড উইথ সিভিল ওয়ার। এই কোপ্পেরুলোলান যখন সিংহাসনে বসেছেন তখন তার রাজ্যের মধ্যে সিভিল ওয়ার শুরু হয়েছে, গৃহযুদ্ধ শুরু হয়েছে, আর সেই গৃহযুদ্ধতে তিনি বিরক্ত হয়ে সুইসাইড কমিট করেছিলেন, মানে আত্মহত্যা করেছিলেন। ওকে, তারপরের একজন রাজার কথা আমরা জানতে পাচ্ছি কি? সেনাঙ্গনান, ঠিক আছে, সেনাঙ্গনানের কথা জানতে পারছি। সেনাঙ্গনান হি ওয়াজ আ শৈব, তিনি একজন শৈব ছিলেন, মানে শিবের ভক্ত ছিলেন, শিবের পূজারী ছিলেন, এবং সে 7খানা মন্দির তৈরি করেছিলেন। ওকে, আচ্ছা, তারপরে দেখো তারপরের জনের কথা আমরা বলি কি? পেরুনারা কিল্লি। এই পেরুনারা কিল্লি, হোয়াট আ নেম, কি নাম ভাই!
পেরুনারাকিল্লি হি পারফর্ম রাজসূয়যজ্ঞ, ঠিক আছে, এই পেরুনারাকিল্লি রাজসূয়যজ্ঞ করেছিল। তারপরে দেখো আইলারা বা ইল্লারা হি কনকার্ড শ্রীলঙ্কা অ্যান্ড রুলড ফর 50 ইয়ার্স, তিনি শ্রীলঙ্কা জয় করেছিলেন ইলারার। এখান থেকে প্রশ্ন আসে কিন্তু ইলারা মানে শ্রীলঙ্কা কে মানে প্রশ্ন এমন এসেছিল যে কোন সঙ্গম রাজা শ্রীলঙ্কা জয় করেছিল এবং সেখানে 50 বছর রাজত্ব করেছিল, তাহলে উত্তর হবে আইলারা বা ইল্লারা, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু দেখো তোমাদের জন্য যে কটা পয়েন্ট আমি লিখে রাখি প্রত্যেকটা পয়েন্ট হয় বিগত সময় পরীক্ষায় এসছে এবং যেগুলো পরীক্ষায় সেগুলো কিন্তু ভবিষ্যতেও আসতে পারে, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ভালো করে মন দিয়ে এগুলো কিন্তু দেখতে থাকো, ওকে। আচ্ছা, এবার আমরা আলোচনায় আসছি কি পাণ্ড্য কিংডম সম্পর্কে, ঠিক আছে। তাহলে চোল হয়ে গেল, এবার আসছে পাণ্ড্য কিংডমদের যে পাণ্ড্য রাজ্য ছিল, সেই পাণ্ড্য রাজবংশ যে পাণ্ড্য রাজত্ব ছিল তাদের যে এমব্লেম ছিল সেই এমব্লেমটা কী ছিল, ফিশ, মাছ, ঠিক আছে। এরা কোথায় রাজত্ব করছে, এরা কিন্তু তামিলনাড়ুতে রাজত্ব করছে, ঠিক আছে। বর্তমান যেখানে তামিলনাড়ু সেই বৃহত্তর অঞ্চলটাকে এরা কিন্তু শাসন করছে পাণ্ড্যরা, ঠিক আছে। এবার এই পাণ্ড্যদের এমব্লেম ফিশ হওয়ার কারণটা মনে রেখো, পাণ্ড্যরা মানে ওরা কিন্তু প্রচুর মানে ওদের রাজত্বকালে পপুলার মানে বেশিরভাগ মানুষের যে জীবিকা ছিল সেটা কিন্তু ফিশারির উপরে মানে মাছ চাষ বা মাছ ধরার ক্ষেত্রে কিন্তু ছিল। এই জন্যে ওদের যে অর্থনীতি ছিল সেটা কিন্তু বিশেষ করে মাছের ওপরে টিকে ছিল, তাই আমার মনে হয় যে সেই জন্যে এদের এমব্লেম হয়তো ফিশ হয়েছে, ওকে। দিস ডাইনাস্টি ওয়াজ রেফার্ড টু অ্যান ইন্ডিকা অ্যান্ড অশোকান ইনস্ক্রিপশন, আর এই পাণ্ড্যদের সম্পর্কে আমরা মেগাস্তিনিসের ইন্ডিকার অশোকের শিলালিপি থেকে জানতে পাই। দ্য পাণ্ডাস রুলড ফ্রম দেয়ার ক্যাপিটাল মাদুরাই, এবং পাণ্ড্যদের রাজধানী ছিল কিন্তু মাদুরাই, ওকে। আচ্ছা, কোরকাই ওয়াজ দেয়ার মেন পোর্ট, কোরকাই ছিল তাদের মূল বন্দর, লোকেটেড নিয়ার দ্য কনফ্লুয়েন্স অফ থাম্পারাপারানি, হ্যাঁ, উইথ দ্য বে অফ বেঙ্গল, তামিলনাড়ুর পাশে যে সমুদ্র রয়েছে সেটা কথা বে অফ বেঙ্গল রয়েছে, ওকে। ইট ওয়াজ ফেমাস ফর পার্ল ফিশারি অ্যান্ড চাঙ্ক ডাইভিং, ঠিক আছে। দে প্যাট্রোনাইজড দ্য তামিল সঙ্গমস, তারা এই তামিল সঙ্গমসরা কিন্তু তামিলনাড়ুর যে এই পাণ্ড্যদের যে রাজত্ব সেই পাণ্ড্য কিংডমের যে পাণ্ড্য কিং এরাই কিন্তু ম্যাক্সিমাম এই সঙ্গম যে হয়েছিল তাদের প্যাট্রোনাইজেশন করেছিল, এরা করেছিল, ওকে। এবং সঙ্গম যুগে যে সমস্ত লিটারেরি ওয়ার্ক হয়েছিল সেগুলো কম্পাইলেশনের কাজও কিন্তু এই পাণ্ড্য রাজারা করেছিল, ওকে। আচ্ছা, এই পাণ্ড্য রাজাদের রেগুলার আর্মি ছিল, এদের খুব মানে রেগুলার বেসিসে এদের সৈন্যবাহিনী ছিল। ট্রেড ওয়াজ প্রসপারাস অ্যান্ড দেয়ার পার্লস ওয়ার ফেমাস, এদের ব্যবসা বাণিজ্য কিন্তু অনেক বেশি সমৃদ্ধশালী ছিল, হ্যাঁ। আর পার্ল ছিল এদের কাছে মুক্তটা ছিল এদের কাছে ফেমাস, ঠিক আছে। দে হ্যাড ট্রেড রিলেশনস উইথ রোমান্স, তাদের কিন্তু রোমান্সদের সাথে ট্রেড রিলেশন ছিল, হ্যাঁ। অ্যান্ড ইভেন সেন্ট অ্যান অ্যাম্বাসেডার টু দ্য কোর্ট অফ কিং অগাস্টাস অ্যান্ড ট্রোজান, মানে সেই রোমান রাজা অগাস্টাস অ্যান্ড ট্রোজানের কাছে কিন্তু এরা দূত পাঠিয়েছিল পাণ্ড্যরা, ওকে। আচ্ছা, সতী, কাস্ট সিস্টেম, আইডলশিপ ওয়ার কমন, এই যুগে কমন ছিল এই পাণ্ড্যদের সময়, মানে সতী প্রথা, জাতি প্রথা, আইডলশিপ, মূর্তি পূজা এই সময় প্রধান ছিল। উইডোজ ওয়ার ট্রিটেড ব্যাডলি, এবং এই পাণ্ড্যদের রাজত্বকালে বিধবাদের কিন্তু খুব মিজারেবল লাইফ লিড করতে হয়েছিল। দে অ্যাডপ্টেড দ্য বেদিক রিলিজিয়ান, তারা এই পাণ্ড্যরা বেদিক রিলিজিয়ান মানে বৈদিক ধর্ম গ্রহণ করেছিল। অ্যান্ড স্যাক্রিফাইস অ্যান্ড প্যাট্রোনাইজ ব্রাহ্মীণ প্রিস্টস, এবং তারা ব্রাহ্মীণ পিসদের প্যাট্রোনাইজেশন করেছিল, ঠিক আছে। দেয়ার পাওয়ার ডিক্লাইন্ড উইথ দ্য ইনভেশন অফ আ ট্রাইব কল্ড দ্য কালাভারাস, ঠিক আছে। দেখো কালাভ্রাসরা কিন্তু যখন ইনভেড করলো, এদেরকে যখন আক্রমণ করলো তখন পাণ্ড্যদের ধ্বংস হলো। তাহলে বলতে পারে প্রশ্ন যে পাণ্ড্য কিংডম ধ্বংস হয়েছিল কাদের জন্যে, পাণ্ড্য কিংডম ধ্বংস হয়েছিল কিন্তু এই কালাভ্রাসদের জন্যে, ওকে। আফটার দ্য সঙ্গম এজ দিস ডাইনাস্টি লস্ট ইটস সিগনিফিক্যান্স ফর মোর দ্যান আ সেঞ্চুরি অনলি টু রাইজ ওয়ান্স অ্যাগেন অ্যাট এন্ড অফ দ্য 6th century, ঠিক আছে। এবং এরা 6 শতাব্দীর পরে গিয়ে আবারও এরা কিন্তু এদের পাওয়ারকে রাইজ করেছিল, আর এর মধ্যে সময় কিন্তু এদের একদম অবস্থা খারাপ ছিল, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ভাঙ্গুড়ি মারুদান দ্য ফার্স্ট কিং অফ দিস কিংডম ওয়াজ নেদিয়াম, ঠিক আছে। তাহলে পাণ্ড্য কিংডমের যে প্রথম রাজা ছিল সেই প্রথম রাজা কে ছিলেন না, পাণ্ড্য কিংডমের প্রথম রাজা ছিলেন নেদিয়াম। কার লেখা থেকে জানা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ভাঙ্গুড়ি মারুদানের লেখা থেকে, ওকে। আচ্ছা, দেখে নাও এবার। সেকেন্ড প্রমিনেন্ট রুলার ওয়াজ মুডুকুরুম্মি,
তাহলে এদের যে সেকেন্ড রুলার ছিল সে হচ্ছে মুডুকুরুম্মি, ঠিক আছে। হি ফট মেনি ওয়ার্স, হি বিল্ট মেনি যজ্ঞশালাজ, মানে বিভিন্ন যজ্ঞশালা তৈরি করেছিল, কারণ এরা বৈদিক ধর্মকে গ্রহণ করেছিল। হি অলসো কল্ড পালাশালাই, এবং এই মুরুক্কুমিকে কিন্তু পালাশালাইও বলা হতো। থার্ড রুলার ওয়াজ নেদুজেলিয়ান। দেখো নেদুজেলিয়ান মানে জেলে মনে রাখবে, জেলে হচ্ছে মাছের যারা কারবার করে তাদের জেলে বলা হয়। তো মেদুজেলিয়ান, এবং এদের ফিশ হচ্ছে এমব্লেম, তো মেদুজেলিয়ান নামটা মনে রাখা যায় এভাবে। হি ডিফিটেড অ্যান আরিয়ান আর্মি, তারা কিন্তু আর্য আর্মিদের কিন্তু পরাজিত করেছিল, ঠিক আছে। আচ্ছা, ফোর্থ রুলার ওয়াজ অলসো নেদুনজিলিয়ান, এবং ফোর্থ রুলারের নামও কিন্তু নেদুনজিলিয়ান ছিল আর কি। হি ওয়াজ আ গ্রেট ওয়ারিয়র, ডিটেলড ডেসক্রিপশনস গিভেন অ্যাবাউট হিম ইন দ্য পোয়েম মাদুরাইকাঞ্জি, ঠিক আছে। মাদুরাই কাঞ্জি কবিতার মধ্যে এর সম্পর্কে, অর্থাৎ এই দ্বিতীয় নেদুজেলিয়ানের সম্পর্কে বলা রয়েছে। ওকে, হি ডিফিটেড আ লিগ অফ 5 ফিউডাল লর্ডস, তারা 5 জন জমিদার বা সামন্ত রাজাকে হারিয়েছিল। হি অলসো ফট উইথ চেরা কিং, শেয়া, এই যে দেখেছো চেরা কিং শেয়ার কথা আমরা কিন্তু একটু আগে পড়ে এসেছি, তাহলে সেই শেয়াকে কিন্তু হারিয়েছিল এরা। অ্যান্ড পুট হিম ইন্টু প্রিজন, এবং তাকে জেলবন্দি করেছিল। ইন দ্য ব্যাটল অফ তালেভালাঙ্গনামের যুদ্ধ, হি ডিফিটেড দ্য ইনফিল্ট্রেটার্স হু হ্যাড এন্টার্ড ইন্টু হিজ কিংডম, তার রাজ্যে যে সমস্ত বহিঃশত্রুর প্রবেশ হয়েছিল সেই বহিঃশত্রুদের কিন্তু তিনি পরাজিত করেছিলেন এই তেলাভালাঙ্গামের যুদ্ধে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট রুলার অফ দ্য সঙ্গম ওয়াজ নাল্লিয়াকোডাম, ঠিক আছে। নাল্লিয়াকোডাম ছিল সঙ্গম যুগের শেষ রাজা, মনে রেখো, প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে। নাল্লিয়াকোডাম ছিল সঙ্গম যুগের শেষ রাজা। He was described in details in the poem Nattanattanar, ঠিক আছে। Nattanattanar, sorry for my pronunciation, okay. He ruled in 275 AD, তিনি 275 AD তে শাসন করছেন। পান্ডোজ ফেমাস পোর্টস ওয়্যার কোরাকাই অ্যান্ড সালিউর, ঠিক আছে। সালিউর আর কোরাকাই ছিল পাণ্ড্যদের প্রধান বন্দর। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা আজকে পার্ট 1 কমপ্লিট করে ফেললাম। আমরা পার্ট 1-এ দেখলাম যে এই যে সঙ্গম পিরিয়ডে যে 3টে রাজবংশ রয়েছে তাদের ইতিহাসের সোর্স কী, তারপরে আমরা 3টে রাজবংশ সম্পর্কে পড়ে ফেললাম। আচ্ছা, পার্ট 2-তে গিয়ে আমরা এদের লিটারেচার পড়ব, নেক্সট আমরা তাদের অ্যাডমিনিস্ট্রেশন পড়ব, তাদের সোশ্যাল লাইফ, তাদের ইকোনমিক্যাল লাইফ ইত্যাদি পড়ব। তাহলে এখানেই আজকে শেষ করলাম প্রথম পার্ট, দ্বিতীয় পার্টও দিচ্ছি, ঠিক আছে।